আমি একটু উল্লেখ করতে চাই, মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার শঙ্কায় আন্তর্জাতিক বাজার থেকে ৩ মাসের জ্বালানি তেল এবং গ্যাস সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। যদিও হরমুজ প্রণালী বন্ধ থাকলে বাংলাদেশের জন্য বিপদ বড় হতে পারে বলে মনে করছেন সরকারি কর্মকর্তারা। আমাদের জন্য মজুদ আছে এপ্রিলের থেকে একটি শঙ্কায় পড়ার একটি বিষয় আমরা দেখছি। ধন্যবাদ। প্রথমত কেবলমাত্র জ্বালানি ইস্যুটা না, জ্বালানি ইস্যুর বাইরে আপনার যে রেমিটেন্স, 2024 সালে আমাদের দেশ থেকে 11 লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করতে গেছেন। তার 89% কাজ করতে গেছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, বাকিরা অন্যান্য জায়গায়। সুতরাং এই জায়গাগুলোতে যদি অস্থিরতা তৈরি হয়, অস্থিতিশীল হয়, স্বাভাবিকভাবে তাদের কাজের উপরে একটা প্রভাব পড়বে, তাদের যে ইনকাম তার উপরে প্রভাব পড়বে। প্রথমত তারা যেখানে কাজ করছেন, তার যে নিয়োগকর্তা, তিনি যদি আক্রান্ত হন, তার ইকোনমি যদি আক্রান্ত হয়, তিনি স্বাভাবিকভাবে আমাদের এই কর্মীদেরকে কাজে কতদূর ব্যবহার করতে পারবেন, এটি একটা বিষয়। দ্বিতীয়ত তাদের সিকিউরিটির একটা ইস্যু আছে। 3 নম্বরে হচ্ছে যে আমাদের যে দূতাবাসগুলো, করণীয় যে জায়গাটা, ঝুঁকি তো আছে। আপনি যেটি বললেন, আমাদের প্রায় হরমুজ প্রণালী প্রায় 20%-এর বেশি ব্যবহৃত হয় আমাদের টোটাল যে সারা পৃথিবীতে গ্যাস এবং অন্যান্য যে জ্বালানি পরিবহনের ক্ষেত্রে, তার একটা ইম্প্যাক্ট আছে। আর আপনার কর্মসংস্থানের একটা জায়গা আছে। এখন আপনি চাইলেই কি এটি যুদ্ধটা বন্ধ করতে পারবেন? না, আপনার সেই সক্ষমতা, সামর্থ্য কোনো কিছু নেই। আপনার কতগুলো পদক্ষেপ গ্রহণ করা দরকার। তার প্রথম কাজটা হচ্ছে এদের সিকিউরিটি এনশিওর করা। আমাদের যে সমস্ত কর্মীরা বিদেশে কাজ করছেন, তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করা এবং তাদেরকে একটা বার্তা দেওয়া যে আমাদের যে সরকারটা আছে, এই সরকারটা সার্বক্ষণিক তোমার যে কোনো বিপদে তোমার পাশে দাঁড়াবে। আজকে যুক্তরাষ্ট্র 14টি দেশ থেকে নাগরিকদেরকে সরে যাওয়ার জন্য অর্থাৎ যুক্তরাষ্ট্রের একটা লম্বা প্ল্যান আছে এবং আমি সকালে দেখলাম আল জাজিরা ব্রেকিং করছে যে আমেরিকা সম্ভবত সৌদি আরবে তার যে দূতাবাসে আক্রমণ হয়েছে তার একটা পাল্টা এবং কঠোর প্রতিশোধ নিতে চাইছে। এবং তার যে ফিডব্যাকটা আসবে, সেই শঙ্কাটা তার মনের মধ্যে আছে। তো আমাদের যে দূতাবাসগুলো, আমাদের একটা বড় অভিযোগ হচ্ছে এই দূতাবাসগুলোর থেকে আমাদের প্রবাসীরা প্রপার সাপোর্টটা পান না, তাদেরকে সেই সহযোগিতাটা করা হয় না। সরকার প্রয়োজন হলে স্পেশাল উইং করে সার্বক্ষণিক বিষয়গুলোকে মনিটর করার জন্য এই ধরনের একটা উদ্যোগ নিতে পারে। আমাদের যারা আছে তাদেরকেও তো সেখান থেকে সরিয়ে নেওয়ার নিরাপদ একটা জায়গা হচ্ছে যে আপনি আসলে চাইলেই কতজন মানুষকে সরিয়ে নেবেন, সরিয়ে নিয়ে রাখবেন কোথায়? ব্যাপারটা তো আপনি সেখান থেকে সরিয়ে তো আর কালকে ঢাকায় নিয়ে আসতে পারবেন না, তার মাদারীপুর তার বাড়িতে পৌঁছে দিতে পারবেন না। কোথায় আক্রমণ হচ্ছে এটি তো আমরা আসলে নিজেরাও জানি না। এমনকি ওই দেশগুলোতে যারা শাসন করেন তারাও জানেন না যে ইরানের ক্ষেপণাস্ত্র কোথায় এসে পড়বে। সেই কারণে যেমন লেবাননে আগের থেকে ইসরায়েল বলে দিয়েছে যে তোমার 50টা গ্রাম থেকে তোমার লোকজন সরিয়ে নাও। তো এই জায়গাগুলোতে আমরা জানি না যে কোথায় এটা আক্রমণটা হতে পারে। সুতরাং তারপরেও তাদেরকে নিরাপদে রাখা, যদি আক্রান্ত হয়, কেউ যদি বিপদে পড়ে আহত হয়, নিহত হয়, তাৎক্ষণিকভাবে আমাদের দূতাবাসগুলোকে তাদের পাশে দাঁড়ানো, আহতদের পাশে দাঁড়ানো। আর আরেকটা জায়গা হলো যে আমরা আমাদের ইন্টারনালি কতগুলো ঝামেলা কমিয়ে নিয়ে আসা। যেমন এই যুদ্ধের কারণে আমাদের ইকোনমিতে একটা ইম্প্যাক্ট পড়বে, আমরা স্বীকার করি বা না করি। আমাদের এভিয়েশন খাতে একটা বড় রকমের ইম্প্যাক্ট পড়বে। আর একটা জায়গা হচ্ছে যে আমাদের আভ্যন্তরীণ যে খরচ, এটি আমরা কতটা কমিয়ে আনতে পারি। আমাদের ওই যে আগের কথা বললাম যে আগের সরকার কোনো ধরনের বাস বিচার ছাড়াই হঠাৎ করে একটা পে স্কেল দিয়ে গেছে। তারা যদি এটি চালু করে দিত তাহলে আর এক ধরনের ঝুঁকির মধ্যে আমাদেরকে পড়তে হতো। এটি প্রয়োজন, কিন্তু সব কিছুর জন্য নির্দিষ্ট একটা সময় লাগে। আপনার যে সময়টা আমাদের অর্থনীতির জন্য এক ধরনের প্রচণ্ড চাপের মুখে আছে আমাদের অর্থনীতি, তখন এই ধরনের সিদ্ধান্তগুলো অর্থনীতিকে আরও ঝুঁকিপূর্ণ করবে। আমি মনে করি যে সরকার এখানে কি করবে এটি নির্ভর করে তার ক্যাপাসিটির উপরে। আজকে যিনি আসছেন, এক লাট সাহেব আসছেন আর কি, তারা কেন আসছেন এটা আমরা জানি। পৃথিবীর বহু দেশ নতুন সরকার গঠিত হওয়ার পর তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন,
কিন্তু আমেরিকা অভিনন্দনের সঙ্গে সঙ্গে একটা ফুটনোট দিয়ে দিয়েছে যে আপনার সাথে আমি সামরিক চুক্তি করতে চাই, আর কতগুলো কাজ করেছেন যে কাজগুলো বাংলাদেশের অনেক উপকার হবে। তো বাংলাদেশের জন্য আমেরিকার এত যে উপকার করার ইচ্ছা, এটি আমাকে মাঝে মাঝে বিস্মিত করে আর কি। সে আমাদের এত উপকার করতে চায়। তো জি, আজকে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কুমার অনেকদিন ধরে অনেকদিন তার কথা শোনা যাচ্ছে, গণমাধ্যমে। তিনি আসছেন এবং তার এই আসার পেছনে কেবলমাত্র সম্পর্ক উন্নয়ন নয় এবং আমেরিকার কতগুলো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে থাকবে। আগের যে সরকারটা ছিল তার ধারাবাহিকতা বলছি, তারা কতগুলো সর্বনাশ করে দিয়ে গেছে আমাদের, তার মধ্যে যে চুক্তির জায়গাটা একটা, এবং তাদের কাছে মনে হতো তারা আমেরিকাকে প্রভু রাষ্ট্র মনে করত। ডক্টর ইউনূস আমেরিকাকে তার প্রভু রাষ্ট্র মনে করতেন। আমাদের এখানে আমরা ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় আগ্রাসন উচ্ছেদ করেছি এবং এটি অনিবার্য ছিল, কিন্তু আমেরিকার আগ্রাসন আমেরিকার হাতে বাংলাদেশকে ছেড়ে দেওয়ার জন্য না। কিন্তু সেই কাজটি শেখ হাসিনা আওয়ামী লীগ 15 বছর ভারতকে যে সুযোগটা দিয়েছে, ডক্টর ইউনূস বা আমেরিকাকে সেই সুযোগটা দিয়েছে। অথচ আমাদের চাওয়া ছিল বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসাবে, স্বাধীন দেশ হিসাবে মর্যাদার সাথে দাঁড়াবে। সর্বনাশটা করে দিয়ে গেছে পরপর দুটো সরকার। তবে দ্বিতীয় যে সরকার, অর্থাৎ ডক্টর ইউনূস সরকার, যে সর্বনাশটা এখানে করেছে, এটাকে আপনাকে অনেক দিন এটাকে বহন করতে হবে। অনেকে বলছে চুক্তি বাতিল করে দিব, এটি সম্ভব না, কারণ চুক্তি ব্যক্তিগতভাবে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ডক্টর ইউনূস করেনি, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে করেছে। সুতরাং চাইলে এটি বাতিল করা যায় না। আমেরিকার সাথে, যেখানে আমেরিকার ইন্টারেস্ট প্রিজার্ভ করে, সেই জায়গা থেকে আপনি চাইলেই চুক্তি বাতিল করতে পারবেন না। তার মানে হলো ডক্টর ইউনূস আপনাকে মাইনকাচিপার মধ্যে ফেলে গেছে।